রানী এখন কি করবে বা রাজকে কি বলে সান্ত্বনা দেবে তা তার জানা নেই। সে শুধু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু বুকের ভিতরে খুব ব্যথা লাগছে। রাজকে সে নিজে দুই হাতে আঁকড়েও ধরছে না, শান্তভাবে শুধু দাঁড়িয়ে আছে। রাজ রানীকে আরো শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগলো, প্লিজ ডোন্ট লিভ মি, আমি মরেই যাব, প্লিজ রানী, প্লিজ ডোন্ট লিভ মি। রাজের এমন কাতর স্বর রানীর মনের ব্যাকুল করে দিচ্ছিল। রানী নরম হাত আস্তে করে রাজকে নিজের হাতে আবদ্ধ করে নেয়। রাজ রানীকে খুব শক্ত করে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ বুজি দিয়ে কান্না করছে তো করছেই। রানীর নরম মন মুহূর্তে মুহূর্তে কেঁদে উঠছে, চোখের কোণায় পানি ঝিকঝিক করছে। জানো, ছোটবেলায় মা চলে গেছে আমায় ছেড়ে, বাবাও একা করে চলে গেল। আমার বলতে এখন শুধু তুমি আছো, আর কেউ নেই দুনিয়াতে, আমার কিচ্ছু নেই। প্লিজ রানী, আমায় ছেড়ে চলে যেও না, প্লিজ ডোন্ট লিভ মি। বিশ্বাস করো, আমি মরেই যাব। রাজের প্রতিটি কথায় রানী কেঁপে কেঁপে উঠছে। রাজের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলো, শান্ত হন, যাব না, কোথাও যাচ্ছি না আমি। রাজ রানীকে বুক থেকে তুলে গালের দুপাশে হাত রাখে। সত্যি যাবে না তো? প্রমিস করো আমায় ছেড়ে যাবে না। রানী মাথা নেড়ে হুম জবাব দেয়। রাজ রানীর নরম ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়, নিজের আষ্টে পিষ্টে ঠোঁট যুগল জড়িয়ে নিয়েছে। রানী চোখ বড় বড় করে আছে। রাজ চোখ বন্ধ করে নিজের কাজে ব্যস্ত। রাজের এমন মায় মুখ দেখে রানীর ভিতর তোলপাড় শুরু হয়ে যায়। রাজকে নিজের সাথে জড়িয়ে নেয়। রাজ বেশ সময় পর রানীকে কোলে করে বিছানায় নিয়ে যায়। দুজনে এই দুনিয়ার বাহিরে বিরাজ করছে। দুনিয়ার কোনো খেয়াল আর কাজ করছে না তাদের মাঝে। তারা তো দুজন দুজনের ঘরে সময় কাটিয়ে দিচ্ছে। রানীকে বিছানায় শুয়ে দিয়ে রাজ নিজের সাদা শার্ট গা থেকে সরিয়ে শরীর উন্মুক্ত করে নেয়। রানীর দিকে অগ্রসর হয়। রানীর দুই ঠোঁটের মধ্যখানে নিজের ঠোঁট জায়গায় দেয়। রানীর হাতের মাঝে নিজের হাত রাখে। আঙ্গুলের মাঝে মাঝে আঙ্গুল দিয়ে হাতে হাত জড়িয়ে নেয়। রানীর গলায় মুখ ডুবায়। ক্রমশ রানীর সারা অঙ্গে নিজেকে স্থাপন করে নেয় রাজ। রানীকে আজ পরিপূর্ণ এক অন্যরকম ভালোবাসার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে রাজ। রানীকে নিয়ে ভালোবাসার চূড়ান্ত পর্যায়ে উপনীত হতে লাগে রাজ। ভালোবাসার অতল সাগরে রানীকে নিয়ে রাজ ডুবে যাচ্ছে। রানীও যেন পরম সুখে রাজের উন্মুক্ত পিঠে নখ দিয়ে আঁকড়ে ধরছে। সুখের এক ভিন্ন রকম ঠিকানায় দুজনে পাড়ি দেয়। সকালে সোনালি রোদ যখন রানীর চোখ স্পর্শ করে, রানী তখন মিটমিট করে চোখ খোলে। সামনে তাকিয়ে দেখে ধবধবা সাদা শরীরের অধিকারী রাজ তাকে জড়িয়ে নিয়ে শুয়ে আছে। গায়ে নেই কোনো কাপড়। উন্মুক্ত বুকের দিকে তাকিয়েই রানী ঘন ঘন চোখের পাতা ফেলছে। রাজের চুলগুলো কপালে এসে পড়েছে। চিকন জামকালো ঠোঁটের মাঝে কি রাজ্যের শান্তির আভাস। রানীকে আঁকড়ে শুয়ে আছে। রাজকে এমন অবস্থায় দেখে রানীর বুকের ভেতর ধুকধুক শুরু হয়ে যায়। টুক করে রাজের ঠোঁটে নিজের ঠোঁট বলিয়ে দেয়। রাজ একটু নড়ে চড়ে উঠলে তাড়াতাড়ি করে রানী নিজের জায়গায় শুয়ে পড়ে। রাজ আরো শক্ত করে জড়িয়ে ধরে নিজের বাহুডোরে তুলে নেয়। রানী আস্তে আস্তে খেয়াল করে তার শরীর ঠিক নেই। মুহূর্তে সব মনে পড়তে লাগলো তার। নিজের মাথায় নিজে একটা চট দিয়ে বিড়বিড় করতে লাগলো, ইস, কি করলাম আমি? কি হয়ে গিয়েছিল আমায়? আল্লাহ, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিতে হবে, না হলে ডেভিল রাক্ষস আবার না জানি কি করে বসে। রানী উঠতে গেলে রাজ আবার তাকে টেনে শুয়ে দেয়। রানী শুকনো ঢোক গিলে চোখ বন্ধ করে নেয়। রাজ মিটমিট করে তাকে রানীকে দেখে একটা মুচকি হাসি মারে। সামনের চুলগুলো কানের পেছনে গুঁজে দিয়ে মুচকি হাসি হাসতে থাকে। রানীর লাল ঠোঁটে আলতো করে একটা কিস করে। রানীর সাথে সাথে চোখ খুলে তাকায় রাজের দিকে। রাজ একগাল জগৎজয়ের একটা হাসি দেয়। রানী রাজকে ঠেলে দিয়ে চাদর জড়িয়ে নেয় শরীরে। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দাঁড়ায়। একদম আমার কাছে আসবেন না আপনি। রানীর কথায় রাজ কোনো জবাব না দিয়ে অন্যদিকে তাকে মুচকি হাসতে লাগে। রানী কিছু না বলে ওয়াশরুমের দিকে চলে যায়। ওয়েট, ফ্রেশ হয়ে এসে পড়বেটা কি, নাকি আমার মাথা আরো বিগড়ে দেওয়ার চিন্তায় আছো? রাজ কথাটা শেষ করে জোরে হাসি দেয়। রানী ভ্রুঠোঁট কুঁচকে রাজের দিকে তাকায়। কিছু বলতে গিয়েও বলে না, ভাবতে থাকে। আসলেই তো আমি বাসা থেকে কিছুই আনিনি, পরবোটা কি এখন? কি ছিছি। রানীর এমন মুখ দেখে রাজের খুব হাসি পায়। মুখে দুই আঙ্গুল দিয়ে ঠোঁট টিপে টিপে হাসতে থাকে। রানী মন খারাপ করে সেখানেই দাঁড়িয়ে আছে। আলমারিতে দেখো, এক সাইডে তোমার যা যা লাগবে সব আছে, ওখান থেকে যেটা মন চায় সেটা নিয়ে ওয়াশরুমে যাও।
রাজের কথায় রানীর বেশ অবাক লাগে। আলমারি খুলে রানী তাড়াতাড়ি হাতের সামনে যা পেয়েছে তা নিয়ে ওয়াশরুমে দৌড়। রানীর এমন দৌড় দেখে রাজের খুব হাসি পায়, খুব করে হাসিও। রানী কালো একটা শাড়ি পরে বের হয়েছে, সাথে লাল গোলাপি রঙের ব্লাউজ, লম্বা চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে, সাদা মুখটা বেশ শুভ্র লাগছে। রানীর সামনে এগিয়ে গিয়ে পর্দা সরিয়ে দেয়। কাছের ওপাশ থেকে রাজের লাগানো সবুজ এত বড় বড় গাছ দেখা যাচ্ছে, শুধু সবুজ আর সবুজ। রোদে দেখা দিচ্ছে। রানী এমন দৃশ্য দিকে তাকে মুচকি হাসি দেয়, তারপর চুলে টপ টপ করে পানি টাওয়াল দিয়ে মুছতে থাকে। রাজের চোখ যেন রানীর দিকে আটকে আছে। শাড়িতে রানীকে বেশ লাগছে। মোহভরা চোখ নিয়ে রাজ বিছানা ছাড়ে, রানীর পেছনে হাত পেঁচিয়ে তাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। ভেজা চুলে মুখ ডুবায়। রাজের ছোঁয়ায় রানী শিউরে উঠছে। শরীর কেঁপে জ্বর আসলে যেমন হয় রানীরও তেমন হচ্ছে। উষ্ণ রক্ত যেন আরো গরম হতে থাকে। রাজকে কোনো রকম ছাড়িয়ে রানী চলে যেতে নিলে রাজ সেখানেই দাঁড়িয়ে তার হাত ধরে আটকায়, হ্যাচকা টানে নিজের বুকের ওপর আনে। রাজের উন্মুক্ত বুকের দিকে রানী ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। রাজ বুঝতে পেরে মুচকি হাসে। রাজ রানীর সামনের চুলগুলো কানের পাশে গুঁজে দিয়ে রানীর দিকে মুখ বাড়ালে রানীর হুঁশ ফিরে। রাজের হাতের ফাঁক দিয়ে রানী নিচে বসে পড়ে, যার ফলে রাজের আশা বিফলে যায়। চোখ মেলে রানীকে দেখতে না পেয়ে সামনে তাকায় রাজ। রানী তার থেকে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে চুল মুছছে। রাজ আস্তে আস্তে তার দিকে এগিয়ে এলে সে পিছনে যেতে থাকে। যেতে যেতে একদম ধপ করে রানী সিঙ্গেল সোফায় বসে পড়ে। রাজ সোফার হাতলে হাত দিয়ে তার দিকে ঝুঁকে যায়। রানী ভয়ে শুষ্ক ঢোক গিলে চোখ মিটমিট করে। রাজ বেশ কিছু সময় এইভাবে রানীকে দেখে। ভয় পেলে না তোমায় দারুণ লাগে। লাল লাল গাল, লাল ঠোঁট আরও যেন রঙিন হয়ে যায়। বিশেষ করে নাকটা যেন টুকটুকে গোলাপ ফুল হয়ে ওঠে। আর চোখ মিটমিট করে ঘন ঘন চোখের পাতা ফেলা জাস্ট মনোমুগ্ধকর লাগে। রাজ রানীর দিকে আরো ঝুঁকে ফিসফিস করে বলে, এই যে বুকের বাপাসটা দেখছো, এখানে রক্ত টকবক করে, তোলপাড় শুরু হয়ে যায় তোমার অমন রূপ দেখলে। ইচ্ছে করে মনের গহীনে ঢুকিয়ে রাখে তোমায়। ভিন্ন দেশে চলে যেতে ইচ্ছে হয় তখন। রাজ এটা বলি মুচকি হাসি দেয়। তারপর রানীর হাত থেকে টাওয়ালটা ছো মেরে নিয়ে ওয়াশরুমে যায়। ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে চোখ বন্ধ করে ঠোঁটের ইশারায় কিস দেয়, আবার মুচকি হেসে ভিতরে চলে যায়। রানী বসা থেকে উঠে দাঁড়িয়ে অবাক হয়ে ঘন ঘন চোখের পাপড়ি ফেলে। পিচ্ছি, পাকনামি করতে হবে না, চুপচাপ থাকবে। আমি ব্রেকফাস্ট করে দিয়ে গেলাম, খেয়ে নেবে। আর একটু পর আমেনা আন্টি আসবে, কি খাবে বলে দিবে, উনি তোমার রান্না করে দেবে। অসুবিধা হলে আমায় জানাবে। হ্যাঁ, সাবধানে থেকো, আসছি। রাজ কথাগুলো শেষ করে রানীর দিকে ঝুঁকে পড়ে, ফলে রানীর মাথা একটু হেলিয়ে দেয়। রাজ মুচকি হেসে রানীর ঘাড়ের পেছনে হাত দিয়ে নিজের দিকে টেনে আনে। কপালে চুমু দিয়ে রাজ সোজা রানীর ঠোঁটে চুম্বন করে বসে। রানী বেচারি চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রাজ উঠে দাঁড়িয়ে মুচকি হাসে, তারপর চলে যায়। ডেভিল রাক্ষস এমন কেন? উনি আস্ত পচা, না হলে আমায় এমনভাবে ঠকাতে পারলো? কি করে এমনটা করলো? আরেকটা বিয়ে করে দিব্যি আমায় বিয়ে করে নিল। তাহলে ওই মেয়েটার জীবন কেন নষ্ট করলো? না, বিষয়টা একটু দেখতে হবে। রানী নিচের দিকে যায়, বড় টেবিলের ওপর খাবার দেখতে পায়। তাড়াতাড়ি করে সেখানে বসে গপগপ করে খাবার খেতে থাকে। রাজ রানীর এমন খাওয়ার ভাব দেখে ল্যাপটপের দিকে তাকিয়ে মুচকি হাসছে। তার বাসা পুরোটাই সিসি ক্যামেরায় আবদ্ধ। রানীকে দেখছে আর মুচকি হাসছে রাজ। মা, তুমি? আপনি? রাজ বাবা আমার কথা কিছু বলেনি তোমায়? রানী মনে মনে ভাবে এটাই হয়তো আমেনা আন্টি। আপনি আন্টি না? হ্যাঁ মা, রাজ বাবা আমায় আমেনা আন্টি বলেই ডাকে। ও নাস্তা করেছো? জি। আর কিছু খাবে? না আন্টি, আমার লাগলে আমি বলে দিব। ঠিক আছে। আমেনা আন্টি ভিতরে গেল। রানী বসে বসে টিভিতে কার্টুন দেখছে। হঠাৎ তার মনে হলো আমেনা আন্টিকে জিজ্ঞেস করলে অনেক কিছু পাওয়া যাবে, তাই তাড়াতাড়ি সে রান্নাঘরে যায়। আন্টি আন্টি। হ্যাঁ মা, কিছু লাগবে? না, আচ্ছা আন্টি, আপনি এখানে আছেন কতদিন? অনেক বছর। সে রাজ বাবা ছোট কাল থেকেই আছে।
তাহলে আপনি অনেক কিছুই জানবেন ওনার সম্পর্কে। না মানে আচ্ছা বাদ দিন আন্টি, ওনার কি আগে বিয়ে হয়েছিল? কি বলো এসব তুমি? রাজবাবা তোমায় খুব ভালোবাসে। অন্য সব বড়লোক ছেলেদের মতো রাজবাবা আজ পর্যন্ত তুমি ছাড়া আর কাউকে বাসায় আনেনি। কি ভাবছো তুমি? না আন্টি, কিছু না। রানী তাড়াতাড়ি করে সেখান থেকে চলে আসলো, মনে মনে বলতে থাকে। তাহলে উনি কি সত্যিই বিয়ে করেননি, নাকি আন্টি জানে না? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হচ্ছে এইসব? সব তালগোল পাকিয়ে যাচ্ছে আমার। রানী ভাবতে ভাবতে সকাল পার করে দুপুর গড়িয়ে দিল। কলিং বেল বাজছে, আমেনা রান্নাঘরে। তাই রানী ভাবতে ভাবতে গিয়ে দরজা খুলে দিল। সামনে তাকিয়ে দেখে রাজ হাতে এতগুলো আইসক্রিম নিয়ে এসেছে। রাজকে পাত্তা না দিয়ে রানী এক লাফ দিয়ে আইসক্রিমগুলো নিয়ে সোফার দিকে দৌড় দেয়। রাজ ঠোঁট উল্টিয়ে হেসে দরজা লক করে বাসায় ভিতরে যায়। রানী কিছু না ভেবে না বলে আইসক্রিম খাওয়া শুরু করে দেয়। পাশে বসে রাজ গালে হাত দিয়ে হা করে দেখছে। রানীর সেদিকে কোনো নজর নেই, সে বাচ্চাদের মতো আইসক্রিম খাওয়াতেই ব্যস্ত। তার সামনে যে একজন সুদর্শন পুরুষ, যে কিনা তার হাজবেন্ড, সে বসে আছে, তাকে দেখছে, সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সবসময় তো যেভাবে আইসক্রিম খায় সেভাবেই খাচ্ছে। রাজ হঠাৎ রানীর ঘাড়ের পেছনে হাত দিয়ে মুখ এগিয়ে আনে। ঠোঁটের পাশে লেগে থাকা আইসক্রিমটা সে জিহ্বা দিয়ে চুষে নেয়। তারপর রানীকে ছেড়ে দিয়ে তার দিকে তাকে মুচকি হাসে। রানী শক্ত ঢোক গিলে লজ্জায় আইসক্রিমগুলো নিয়ে সেখান থেকে উঠতে গেলে রাজ তার হাত ধরে বসিয়ে দেয়। রানী রাজকে পিছনে করে বসে। রাজ রানীর সামনে গিয়ে বসে তাকে দেখছে। রানী আবার উল্টো হলে রাজ তার সামনে যাচ্ছে। 3-4 বার এমন করার পর রাজ নিজের এক হাত দিয়ে রানীকে টেনে তার গায়ের সাথে মিশিয়ে বসায়। চুপ করে খাও। রানী কিছু না বলে খাওয়া নিয়ে পড়ে যায়। তুমি কি ভার্সিয়াস নাকি পেটুক? আমি সামনে আছি তবু আমাকে বলছো না। রাজ অন্যদিকে মুখ ঘোরায়। রানী তার দিকে তাকায়। আপনি খাবেন? রাজ বড় চোখে তাকে দেখছে। রানী অন্য একটা আইসক্রিম নিতে গেলে রাজ তার হাত থেকে মুখ লাগানো আইসক্রিম নিয়ে নেয়। তারপর রানীর ঠোঁট লাগানো সে আইসক্রিম খাওয়ায় মেতে ওঠে। দুজনে একসাথে বসে সবগুলো আইসক্রিম খেয়ে নেয়। রাজ রানীর দিকে তাকালে দেখে রানীর চোখ বন্ধ করে নিজের আঙ্গুল চুষছে। রাজ রানীর দিকে এগিয়ে গিয়ে পুনর্বার রানীর ঠোঁটে থাকা আইসক্রিম খেয়ে নেয়। মিটমিট করে হেসে রাজ উপরের দিকে চলে। রানী ব্যালকনিতে দাঁড়িয়ে বাহিরের আবহাওয়া দেখছিল। রাজ গিয়ে তাকে কোলে তুলে নেয়। রানী হাত পা চুরাচুরি করছে আর ভাবছে না জানি রাজ কি করে এখন। রাজ তাকে বিছানায় বসিয়ে দিয়ে একটা চেয়ার টেনে নিজে বসে। ট্রে থেকে প্লেট নিয়ে রানীর মুখের সামনে খাবার ধরে। হা করো। কি হলো, হা করো। আগের কথা মনে করে রানী মুখ গোবরা করে অন্যদিকে মুখ ফিরায়। না খাবো না আমি। খাবে না? না না তো। না। রাজ সুযোগ বুঝে রানীর মুখে খাবার তুলে দেয়। খাবার মুখে নিয়ে অস্পষ্ট সুরে রানী বলে, আমি বললাম না। একটা কথাও নয়, চুপ করে খেয়ে নাও। অজ্ঞাত রানী চুপ করে রাজের হাতে খেয়ে নেয়। পানি খাইয়ে দিয়ে রাজ মুখ মুছে দেয় তার। রাজ ট্রেনিয়ে যাওয়ার আগে একটু ঝুঁকে রানীর কপালে ভালোবাসার পরশ দিয়ে চলে যায়। রানী অবাক হয়ে রাজের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। নিজে নিজেকে প্রশ্ন করে, আমি কোনো ভুল ধারণা নিচ্ছি না তো? মানুষটাকে আমি কষ্ট দিচ্ছি না তো? সত্যিই কি এই ভালোবাসার মাঝে কোনো খাত থাকতে পারে? সত্যি উনি আমার সাথে এমন করতে পারে কি? রাতে ঘুমানোর আগে রানী খুব অস্বস্তি ফিল করছিল। অস্থিরতার জন্য শুতে যেতেও ভালো লাগছিল না। অবশেষে মনের হাজারো প্রশ্ন আর অস্থিরতা নিয়ে সে ব্যালকনিতে চলে যায়। রাতের ঘন কালো নিস্তব্ধ আকাশের দিকে তাকিয়ে হাজারো প্রশ্ন নিয়ে খেলা করছিল সে। রাজ পিছন থেকে এসে তার কানে ফোন ধরে, আস্তে করে বলে, আঙ্কেল কথা বলো। রানী একবার রাজের দিকে তাকিয়ে ফোন নেয়। বাবার সাথে খুব কথা বলে, তারপর মায়ের সাথে কথা বলে মনটা তার একটু হালকা হয়। কথা শেষ করে পাশে ফিরে রাজকে দেখে না। ফোনের স্ক্রিনে নজর দিলে দেখে লক পেপারে তার একটা ছবি। এটা সেই ছবি যেদিন সে বাচ্চাদের নিয়ে খেলা করছিল পার্কে। হয়তো রাজ লুকিয়ে ছবি তুলেছিল। রানী তার নিজের ছবির দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। রাজকে নিয়ে খুব করে ভাবছে সে। রাজ তার হাত থেকে ফোনটা নিয়ে বিছানার ওপর ছুঁড়ে মারে।
রানীর হাত ধরে টেনে ব্যালকনির ডিভারে বসে। নিজের কোলে রানীকে বসায়। রানী উঠে যেতে চাইলেই রাজ তার কোমর পেঁচিয়ে রাখে। তাই চাইলেও উঠা হয়ে ওঠে না তার। এক কাপ কফিতে রাজ নিজের ঠোঁট ডোবায়। রানীকেও কয়েকবার খাওয়ায়। রাজ রানী এক কাপ কফি শেয়ার করছে দুজনে মিলে। কফির স্বাদটা তেতো হয়ে যাবে যদি তোমার মিষ্টি ছোটের ছোঁয়া না পায়। কথাটা বলেই রাজ রানীর ঠোঁটে নিজেকে উৎসর্গ করে। রানীও কেন যেন রাজের এমন আচরণে প্রত্যুত্তর দেয়, যার ফলে মুহূর্তে পরিবেশটা মধুময় হয়ে ওঠে। রানীকে রাজ ঝাপটে ধরে। রাজ মুচকি হেসে তাকে কোলে নিয়ে বিছানার দিকে এগিয়ে যায়। ভালোবাসার আরেকটা রাত দুজনে মিলে পাড়ি দেয়। গভীর ভালোবাসায় মেতে ওঠে দুজনে। সকালে রানী তাকিয়ে দেখে রাজ তার বুকে মাথা রেখে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে আছে। রানীর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। রাজ একটু নড়েচড়ে উঠলে রানী আগের মতো চোখ বন্ধ করে ঘুমের ভান করে। রাজ চোখ ডলে রানীর দিকে তাকায়। মুচকি হেসে রানীর চুলগুলো কানের পাশে গুজে দেওয়ার চেষ্টা করে। মাথা এগিয়ে নিয়ে রানীর কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। ফিসফিসিয়ে বলে, প্রেয়সীকে যে খুব ভালোবাসি। রাজ তারপর উঠে যায়। ওয়াশরুমে গেলে রানীর চোখ মেলে তাকায়। খুশিতে তার কান্না চলে আসে। মানুষটা আমাকে এতটা ভালোবাসে, এত কেয়ার নেয়, যেন বুকের ভেতর লুকিয়ে রাখলে তিনি স্বস্তি পায়। সেই মানুষটাকে কি করে অবিশ্বাস করছি? এটা কি সন্দেহ? কেউ একজনের কিছুকে বিশ্বাস করে নিজের ভালোবাসাকে দূরে রাখছি আমি? খুব ভুল করছি কি আমি? রানী নিজের মনে মনে কথাগুলো বিড়বিড় করছিল। মনে মনে সে ভেবেই নিয়েছে রাজের সাথে এ বিষয়ে সে কথা বলবে। রাজ ওয়াশরুম থেকে এসে চুপচাপ রেডি হতে থাকে। অফিস যেতে হবে তার। রানী সে আগের মতো বিছানায় বসে আছে। গায়ের ওপর চাদর টেনে মুখ গম্ভীর করে বসে আছে। রানীর মুখের ভাব আর চুপ থাকা দেখে রাজ বলল, বাচাল পড়ি, চুপ কেন? রেডি থেকো, মিটিংটা শেষ করে তোমার আঙ্কেল আন্টির কাছে নিয়ে যাব। আপনার সাথে আমার কথা আছে। বলে ফেলো কি কথা? কথা আছে তবু কেন চুপ প্রেয়সী? আপনি আগে আরেকটা বিয়ে করেছেন? ততক্ষণ পর্যন্ত রাজ রেডি হচ্ছিল, কিন্তু রানীর কথা শুনে ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকায়। রানীর চোখ রাজে আবদ্ধ আর রাজের চোখ রানীতে আসক্ত। রাজ প্রায় 1 মিনিট রানীর দিকে তাকিয়েছিল। রানী চোখ বড় বড় করে কৌতূহল নিয়ে রাজের দিকে তাকিয়েছিল, কিন্তু রাজ তাকে অবাক করে দিয়ে আবার নিজের মতো রেডি হওয়া নিয়ে ব্যস্ত। কি হলো বলুন, আমার কথার জবাব দিন। রাজ হাত ঘড়ি লাগাতে লাগাতে বলল, লেট হয়ে যাচ্ছে, আসছি। যাই বললাম তাই করো, রেডি হয়ে থেকো। গাড়ির চাবিটা নিয়ে রাজ শুশু করে বের হয়ে গেল। রানী চোখের পানি ফেলতে থাকে, কান্না করতে করতে বলে, আমি জানতাম আপনি বিয়ে করেছেন, তাই চুপ ছিলেন। আপনি যদি বিয়ে না করতেন তাহলে তো আমায় বলেই দিতেন সোজাসাপটা কথা। আপনি একটা ঠকবাজ। আমি আপনার সাথে আর থাকবো না। আব্বুর কাছে গেলে আমি আর আসবো না। আমার জীবন নিয়ে আপনি ছিনিমিনি মিছে খেলা পেয়েছেন। আপনার মতো রাক্ষসকে আমি আর ভয় পাবো না। আপনি গ্যাংস্টার আছেন, আপনার গ্যাংয়ে আমার কাছে নয়। আমি আমি আপনাকে ডিভোর্স দিব। আমার লাইফ চোরাবালি হয়ে গেল। রানী মাথায় হাত দিয়ে জোরে জোরে কান্না করছে আর নিজের সাথে বিড়বিড় করছে। রাজ মিটিং শেষ করে 12টা 20-এ বাসায় চলে আসে। রুমে গিয়ে দেখে রানী কান্না করছে। তোমাকে কি বলেছিলাম আমি? কি হলো রানী? আপনি আপনার লাইফটা খেয়ে ফেলেছেন। আপনি একটা রাক্ষস। রানীর কথা শুনে রাজ বিষম খেয়ে যায়। শুকনো কাশতে থাকে। রানীর কাছে গিয়ে তার পাশে বসে। মানুষের লাইফ কি খাওয়া যায়? হ্যাঁ, আপনি আমার লাইফ খেয়েছেন। রাজ শুকনো ঢোক গিলে শান্ত কণ্ঠে বলে, কিভাবে বলো আমায়? আপনি আগে একটা বিয়ে করেছেন, তাকে ঠকিয়ে আপনি আবার আমায় ঠকিয়ে বিয়ে করেছেন। আপনি একটা ঠকবাজ বাটপার। রানীর কথা শুনে রাজ শান্ত থাকতে পারল না। রেগে গিয়ে রানীকে ধমক দিল। শাট আপ, ড্যাম ইট, স্টপ দিস ননসেন্স। আরে চুপ, কান্না থামাও। রানী এবার ভ্যা ভ্যা করে হাত পা ছোড়াছুড়ি করে কান্না করছে। তাকে একটা বাচ্চার মতো লাগছে। রাজ ধমক দেয়, তো রানী তার কান্নার জোর বাড়িয়ে দেয়। রাজ উপায় না পেয়ে রানীকে কোলে তুলে নেয়। তারপর নিচে যেতে থাকে, রানীর হাত পা নাচাতে নাচাতে। এই গ্যাংস্টার কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? আপনি আমায় মেরে ফেলতে নিয়ে যাচ্ছেন, তাই না? আপনার গোপন কথা জেনে গিয়েছি বলে আপনি ডেভিল জামাইয়ের মতো আমায় মেরে ফেলতে চাইছেন। জাস্ট শাট আপ ননসেন্স। এখন সত্যি মার খাবে যদি কান্না না থামাও।
আল্লাহ আল্লাহ, আমায় বাঁচাও তুমি এই রাক্ষসের থেকে। রানীর এই আবিল্লি প্যাচাল রাজের অসহ্য লাগছিল। রানীকে কোলে নিয়ে থেমে যায়, না পেরে বলল, রানী প্লিজ চুপ করো, তোমাকে তোমার বাসায় নিয়ে যাচ্ছি, প্লিজ স্টপ দিস। ও, এখন আমার লাইফটা খেয়ে আপনি আপনার আগের বউকে নিয়ে আসবেন, তাই না? আমি বুঝি না ভেবেছেন? আমি সব জানি। ওকে নিয়ে আসেন, আপনার ডাইনি বউকে। থাকবো না আমি আপনার কাছে, আমি আপনাকে ডিভোর্স দিব। রানীর কথায় রাজ কোনো পাত্তা না দিয়ে আবারও নিজের মতো করে গাড়ির দিকে এগিয়ে যায়। রানীর বাসার সামনে গিয়ে গাড়ি থামে। রাজ সেখান থেকে বের হয়ে দরজা খুলে দিলে রানী সেখান থেকে বের হয়ে আসে। রাজ পিছনের সিট থেকে মিষ্টি ফল যা যা এনেছে সব নিয়ে ভেতরে যায়। রানীও যায় রাজের পিছু পিছু, যেন ও পথদ্রষ্টা। রানীকে দেখে তার বাবা মা খুব খুশি হয়, মেয়েকে জড়িয়ে ধরে। রাজ সোফায় বসে আছে। রানী মুখ ফুলিয়ে নিজের রুমে চলে গিয়েছে। রানীর মা রাজকে নাস্তা দেয়। রাজ অল্প কিছু খেয়ে বসে শ্বশুরের সাথে আড্ডা দেয়। তারপর শাশুড়ির কথায় রানীর রুমে চলে যায়। রানী আয়নার সামনে বসে বসে কান্না করছিল। কিভাবে কান্না করো তা বুঝে আয়নার সামনে বসে দেখছো? রাজের কথায় রানী তার দিকে তাকায়। তবে জানো তো, কান্না করলে তোমায় প্যাঁচার মতো লাগে, যেন কোনো রাম প্যাঁচা। রাজের কথা এবার রানীর শরীর জ্বলে যায়। উঠে দাঁড়িয়ে বলে, আমি এখন প্যাঁচা হয়ে গেলাম, তাই না? জানি তো, এখন আমার ভালো লাগে না। আপনি তো ঠকবাজ, একজনকে বিয়ে করে ঠকিয়েছেন, তারপর আমায় ঠকিয়ে বিয়ে করেছেন। আপনি এখন আবার ওকে ঘরে আনবেন নাকি আরেকজনকে নিয়ে আসবেন ঠকিয়ে? রানী ততক্ষণে রাজের সামনে এসে তার কলার চেপে ধরে। হোয়াট রাবিশ, হোয়াট আর ইউ ডুইং ননসেন্স, স্টপ ইট। রাজ রানীর হাত ছাড়ায়, একটু দূরে গিয়ে ভেতরে নিঃশ্বাস ছাড়ে। রানী দাঁড়িয়ে এখন আরো রেগে কান্না করে। আপনি তাহলে সত্যিই এমন করেছেন? তা না হলে রানীর কথা থামিয়ে রাজ নিজেই বলে, কাজ আছে আমার, পরে দেখা হবে, টেক কেয়ার প্রেয়সী। বাস এটুকু বলে রাজ ঘর থেকে বের হয়ে যায়। পেছন ফিরে আর একবারও তাকে রানীকে দেখে না। রাজের এই ব্যবহার পেয়ে তার কলিজাটা ছিঁড়ে যায়। সেখানে বসে পড়ে কান্নারত অবস্থায়। বুক ডুকরে কান্না করছে সে। রাত তখন কয়টা বাজে রানীর খেয়াল নেই। ঘুমটা তার হালকা হয়ে আসছে, মনে হচ্ছে কেউ একজন তার উপর ঝুঁকে আছে। রানীর চোখ মিটমিট করে তাকায়। হ্যাঁ, রাজ নেশা ভরা চোখ নিয়ে তার উপর ঝুঁকে আছে। দুই হাত তার কুড়ির পাশে রেখে অপলক দেখছে তাকে। রাজ না চলে গিয়েছিল, কখন এলো আবার? রানীর চোখ ডলে আবার তার দিকে তাকায়। রাজ তো আগের মতোই মাতাল করা দৃষ্টি নিক্ষেপ করে আছে তার দিকে। রানী উঠে বসতে চাইলে রাজ তাকে মানা করে। তারপর নিজেই রানীকে কোলে তুলে নিয়ে ব্যালকনিতে চলে যায়। রানী আশপাশ দেখে আরো অবাক হয়, কারণ এটা রাজের বাসা। তারা তো ওই বাড়ি ছিল, তাহলে এখন এখানে এলো কি করে? সে তো ঘুমিয়েছিল। তাহলে রানী কিছুই বুঝতে পারছে না, তারা কি চলে এসেছে নাকি তারা ওই বাসায় যায়নি। সবকিছু রানী কি স্বপ্ন দেখছিল? রানীর মাথা হ্যাং হয়ে আছে। এই গ্যাংস্টারের কিছুই রানী বুঝে উঠতে পারে না। হয়তো তার বোঝার শক্তিও নেই পুরো গ্যাংস্টারটা কে। আমরা না চলে এসেছে, মানে তখন দরকার ছিল তাই গিয়েছি, পরে আবার রাতে গিয়ে আঙ্কেল আন্টিকে বলে তোমার নিয়ে এলাম এখানে। কিন্তু আমি তো ঘুমিয়েছিলাম, তাহলে কিভাবে এলো? মহারানী যেভাবে নিয়ে এসেছে আপনায়। মানে আপনি আমায় আম্মু আব্বুর সামনে? ইয়াস, আমি আপনাকে আপনার পিতামাতার সামনে দিয়ে আলিঙ্গনে আবদ্ধ করে তুলে নিয়ে এসেছি। ইউ রানী রাজকে এলোপাথারি কিলচর দিতে থাকে। রাজ হেসে হেসে রানীকে নিজের কোল থেকে নামায়। রানীকে শান্ত করতে নিজের শক্ত বাহুডোরে জড়িয়ে নেয়। ক্ষণিকের মধ্যে রানী শান্ত হয়ে যায়। হাত পা নাড়ানাড়ি করা বন্ধ করে দেয়। রানীকে নিজের বাহুডোরে জোরালোভাবে আবদ্ধ করে নেয়। শান্ত কণ্ঠে রানীকে প্রশ্ন করে, আমার বিরুদ্ধে তোমার কি কি অভিযোগ আছে তা ব্যক্ত করো, প্লিজ টেল মি। রানী কি বলবে বুঝতে পারছে না। তার কি সবকিছু বলা উচিত? কেন নয়? যেখানে রাজ নিজেই তার সম্পর্কের অভিযোগগুলোর কথা শুনতে চেয়েছে, অবশ্যই বলা উচিত তার। রানী কাঁদো কাঁদো ভাবে রাজের মুখ থেকে সরে এলো। রাজের মুখোমুখি হয়ে দাঁড়ায়, ঠোঁট উল্টিয়ে কান্না করে বলে, আপনি আমার আগেও একটা বিয়ে করেছেন, তাহলে ঠকিয়ে? তাই এটা আপনাকে কে বললো শুনি একটু? আমি জানি আপনি। কানের নিচে দিব একটা, যা বললাম তার উত্তর দাও। রাজের ধমক এবার রানী জোরে জোরে কান্না করে দেয়। রাজ বেচারার মাথা হাত। রানীকে সামলে তার মাথায় হাত বুলিয়ে দেয়।
গালের দুই পাশে হাত রেখে শান্ত সুরে বলে, তুই না আমার জান পাখি, আমার কলিজা। বলো তোমায় কে বললো? যেদিন আপনি বিদেশ থেকে ফিরবেন বলে আমায় কল করে জানিয়েছিলেন, সেদিন আমার ফোনে আননোন নাম্বার থেকে কল আসে। আমায় বলা হয় আমি যেন আমাদের বাসার সামনের ক্যাফেতে যাই, না হলে পরে পস্তাতে হবে। আগ্রহ নিয়ে বোরকা পরে গেলাম সেখানে। সেখানে এক মহিলা আমার জন্য বসেছিল। আপনার সম্পর্কে অনেক কথা বলে আমায়। সব মিলে গিয়েছিল। আপনি নাকি তাকে বিয়ে করেছেন, তার সাথে 1-2 মাস সংসার করেছেন, আরও কত কি। আমি বিশ্বাস করেছিলাম না বলে আপনাদের বিয়ের পেপার আমায় দেখায়, আর তা দেখেই বিশ্বাস করি, আর আপনাকে অবিশ্বাস করতে শুরু করি। আপনায় আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছি। আপনাকে নিয়েই আমি বিয়ের স্বপ্ন দেখতাম, সেই আপনি আমায় ঠকালেন। এই বলে রানী আরো জোরে জোরে কান্না শুরু করে দেয়। রাজ তাকে শান্তভাবে বলে, হায় আল্লাহ, এত বোকা তুমি! তুমি আসলেই বোকার ডিম একটা। ওটা বিশ্বাস করে আমার সাথে এমন করেছো? ওই কাগজ তুমি বিশ্বাস করে নিলে রানী? তো নিজের চোখকে কি করে অবিশ্বাস করব? রানী রাগ চেড়ে কথাটা বলল। রাজ নিজের প্যান্টের পকেট থেকে একটা পেপার বের করে রানীর দিকে এগিয়ে দিয়ে বলল। এই সেই পেপার তো। রানীর চোখ মুছে সে পেপার হাতে নেয়, উল্টিয়ে পাল্টিয়ে দেখে বলে, হ্যাঁ, এটাই তো সেই পেপার। আপনার সাইনও আছে, আর ওই মেয়েটারও। হায় রে বুদ্ধু, এটা আমার নকল করা সাইন। কি? জি, তুমি ছাড়া আমার দুনিয়াতেও কেউ নেই, তা আমার শত্রু শাহিন জেনে যায়। রানীর গালে হাত রেখে রাজ আবার বলল, তুমি যে আমার লিডল এঞ্জেল, আমার কলিজা, আমার সবটা, তার শাহিন জেল থেকে এসে জানে আমার উইক পার্সন তুমি, তাই তোমাকে তার খেলায় গুটি হিসেবে নিয়ে আমায় শেষ করতে চেয়েছে। অদম্য মানুষকে দমন করতে হয় তাদের উইক পার্সন দিয়ে। শাহিনও সেই পথ বেছে নিয়েছে। তোমার থেকে আমাকে দূরে সরিয়ে আমায় আঘাত করতে চেয়েছে। ভেবেছে তুমি চলে গেলে আমি দুর্বল হয়ে যাব, সহজে তার পথ থেকে আমায় সরিয়ে দিতে পারবে। তাই তার গার্লফ্রেন্ডকে নিয়ে আমার একটা নাটক সাজিয়েছে, আমার নকল করা সাইন দিয়ে, যেন তুমি আমার থেকে দূরে চলে যাও। ও কিন্তু ওর চালে সফল হয়ে যেত, যদি না আমি এমন কিছু একটা আজ করে বিয়েটা না করতাম। আমি জানি বিয়ে ছাড়া তোমার রাগ আমি ভাঙাতে পারতাম না, কারণ তাহলে তোমার গভীরে প্রবেশ করতে হতো আমায়, যা বিয়ের আগে জানা হতো। তাই সিদ্ধান্ত নিয়ে বিয়ে করি, আর শাহিনের প্ল্যানে পানি ঢেলে দেই। রানী ফ্যাল ফ্যাল করে রাজের দিকে তাকিয়ে আছে। লোকটা বলছে কি? বিশ্বাস হচ্ছে না তো? জানি হবে না, জাস্ট আ মিনিট। রাজ নিজের ল্যাপটপ অন করে, কারি ইয়ারফোন দিয়ে বলে। ভিডিও অন করো। সাথে সাথে ল্যাপটপের স্ক্রিনে ভিডিও অন হয়ে যায়। সেখানে তারি নামের মেয়েটাকে দেখা যাচ্ছে, যে কিনা রানীকে বলেছিল তার সাথে রাজের বিয়ে হয়েছে। রানী চোখ মুছে অস্পষ্ট কণ্ঠে বলে, এটা তো ওই মেয়েটা। তোমার যা জিজ্ঞেস করার করো, ওকে? রানী চুপ থেকে কিছু বলার আগে মেয়েটা বলে, প্লিজ আমায় ছেড়ে দিতে বলো না রানী। আমার কোনো দোষ নেই। আমি তো শাহিনের কথাই এমন করেছি। ওকে তো নিজের থেকেও বেশি ভালোবাসি, তাই এমন করেছি। ও যা বলেছে তাই করেছি। রাজ চৌধুরীর সাথে আমার কোনো সম্পর্ক নেই, বিয়েও হয়নি কখনো। এটা একটা মিথ্যা নাটক ছিল তোমার থেকে রাজ চৌধুরীকে আলাদা করার। আর শাহিন আমাকে আর তোমাকে খেলার গুটি বানিয়েছে। দেখো আমার আর শাহিনের ছবি। আমার কোনো দোষ নেই, প্লিজ আমায় ছেড়ে দিতে বলো। তারই নিজের ফোনের ছবি দেখতে লাগলো, যেখানে তার আর শাহিনের অন্তরঙ্গ ছবি ভরপুর। রানী কি বলবে না বলবে ভেবে পায় না। ছলছল করা চোখ দিয়ে শুধু রাজের দিকে তাকিয়ে আছে। এই মানুষটা কি সে অবিশ্বাস করে গেল, যে কিনা নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসে গেছে, তাকে পাওয়ার জন্য কত কিছুই না করলো। মিথ্যা প্রফেসর সাজা, একদিনে তাকে বিয়ে করে নেওয়া, আর এই মানুষটাকে কি না সে। রাজ ল্যাপটপটা বন্ধ করে পাশের টেবিলে রাখে। পাশে ঘুরতে না ঘুরতে রানী এসে তাকে জাপটে ধরে, শক্ত বন্ধনে আবদ্ধ করে নেয় নিজের ভালোবাসাকে। রাজের চোখ দিয়ে পানি চলে আসে। রানী অঝরে কান্না করতে থাকে। মুহূর্তে মুহূর্তে রাজকে শক্ত করে জড়িয়ে নিচ্ছে। রাজও রানীকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়ে চোখের পানি ফেলছে। রাজ একসময় শব্দ করে রানীর গলায় মুখ গুজে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। সব মিলিয়ে রানীর বুক ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে, যেন তার বুক কেউ দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে। প্রতিনিয়ত আঘাত করছে তার বুকের ভিতরটাকে। রাজের ফুপিয়ে কান্নাটা যেন রানীর মনের গহীনে কি প্রভাব ফেলছে, আর কতটা যন্ত্রণা দিচ্ছে তা রানী প্রকাশ করতে পারবে না কখনো। মনে হচ্ছে আজরাইল বুঝে এই তার জান কবজ করছে।
এখনই মনে হয় তার দেহ থেকে জান পাখিটা উড়ে যাবে। রানীর এমন কষ্টে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। আস্তে আস্তে তার শরীর যেন নেতিয়ে পড়ে। রাজের বুকে হেলে পড়ে সে। রানীকে এই অবস্থায় দেখে রাজ দিশেহারা হয়ে যায়। কষ্ট তার আরো বেড়ে গেছে। রানীকে কোনো রকম কোলে তুলে নিয়ে বিছানায় নিয়ে যায়। চোখ মুখে পানির ঝাপটা দেয়। হাত পা জ্বলতে থাকে। কোনো কিছুতেই কাজ হচ্ছে না তার। কোনো রেসপন্স নেই রানীর। ক্রমশ হাত পা ঠান্ডা হয়ে আসছে। রাজের ভিতরে ভয় জেগে বসেছে। রাজ এবার উপায় না পেয়ে রানীর মুখের কাছে যায়। ঠোঁট দুটো হালকা ফাঁক করে তার মাঝে নিজের ঠোঁট লাগিয়ে দেয়। নিজের নিঃশ্বাসটা রানীর গহীরে ছেড়ে দেয়। বার কয়েক এই প্রথায় অবলম্বন করে। রানীকে অনেকবার ডাকে। খুব বেশি কান্না করছে সে সেই সময়ে। প্লিজ মাই লিটল এঞ্জেল, আমার বউ প্লিজ, আমি বাঁচবো না তুমি ছাড়া। তাড়াতাড়ি উঠো, উঠে পড়ো প্লিজ। আর আমাকে এতটা কষ্ট দিও না যেটার কারণে আমি উন্মাদ কিংবা মরে যাই। রানী উঠো প্লিজ, রানী উঠো, আমায় একা করে যেও না। রানীর মুখে আবার নিঃশ্বাস ছেড়ে দেয় রাজ। বার কয়েক দেওয়ার পর রানী কাশতে থাকে। শরীর তার বড্ড ক্লান্ত। রানীর মাথায় রাজ নিজের বুকের সাথে চেপে ধরে কান্না করতে থাকে বাচ্চাদের মতো করে হাওমাও করে। রানী হাত দিয়ে ইশারা করে পানি দেওয়ার জন্য। রাজ পাশ থেকে গ্লাস নিয়ে তার মুখের সামনে ধরে। রানী বেশ খানিক পানি খেয়ে বড় করে একটা নিঃশ্বাস নেয়। রাজের কান্না দেখে সে রাজকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এবার রাজ শক্ত গলায় বলে, কাঁদবি না, কাঁদলে এবার মেরেই ফেলবো। রানী রাজকে খামচে ধরে। রাজের বুকে বুক গুজে দিয়ে চোখের পানি ফেলে। রাজ তার মাথায় হাত বুলিয়ে দিয়ে মাথায় গভীর চুমু দেয়। প্লিজ বউকে দো না, আবার শরীর খারাপ করবে। কাল সকালে ডাক্তার এসে দেখে যাবে। না। কেন না? ঔষধ? কিসের ঔষধ? আমি ঔষধ খেতে পারি না, ডাক্তার আনতে হবে না। রাজ একগাল হেসি বলে। পিচ্ছি একটা। রানীকে কিছু খাইয়ে দেয়। তারপর একটু জুস জোর করে খাওয়ায়। রাজের বুকে মাথা রেখে শুয়ে আছে রানী। রাজ হাত বুলিয়ে দিচ্ছে রানীর ঘন কালো লম্বা কেশে। রাজকে জড়িয়ে ধরে রানী বলে, সরি জনাব, শুনছেন? আমি দুঃখিত। জনাব, জনাব বুঝি রাগ করলো? হুম, আমি তা ভাঙাতে চাই। তাহলে লাগবে। কি লাগবে? মিষ্টি। ওকে, আমার বর, আপনি বসেন, আমি নিয়ে আসছি। রানী উঠতে চাইলে রাজ তার হাত ধরে টেনে নিজের বুকের উপর ফেলে। আমি মিষ্টির কথা বলিনি, আমি এই মিষ্টির কথা বলেছি। মুহূর্তে রানীর ঠোঁট যুগল রাজের ঠোঁটের মাঝে আবিষ্কার করে। সকালে রাজ বিটবিট করে তাকিয়ে দেখে রানীর বুকের গহীরের সাথে মাথা রেখে তাকে জড়িয়ে রয়েছে। রাজ মুচকি হেসে রানীকে আরো শক্ত করে জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। রানীর কপালে আলতো একটা চুমো দিয়ে উঠে যায়। রাজ ফ্রেশ হয়ে এসে দেখে রানী দুই হাত দুই দিকে উঁচু করে হাই তুলছে আর শরীর মোড়ামুড়ি করছে। রানীর এমন করা দেখে রাজ মুচকি হাসে। ঘুম বুঝি ভাঙলো? জি আমার জনাব। গুড মর্নিং মাই লিটল এঞ্জেল। আপনাকেই শুভ সকাল মাই ড্রিম বয়। রাজ শব্দ করে হেসে দেয়। রানীও শরীর মুড়িয়ে হাসতে থাকে। তোর ঘুম সবটা ভেঙেছে নাকি আরো বাকি আছে? জি না, আমার জামাই। বউ তাহলে আপনি যান, গিয়ে ফ্রেশ হয়ে আসেন। আপনার জন্য নাস্তা বানাতে হবে না? রাজ রানীর কাছে গিয়ে দুই হাতে তার গাল টেনে দিয়ে বলে, আচ্ছা তুমি যাও, ব্রেকফাস্ট আজ আমি করে দিচ্ছি। কিন্তু তুমি তো কিচ্ছু পারো না, তবু কাল থেকে তোমার যা ইচ্ছা তাই করো, আস্তে আস্তে পারবে। জানো তো বউয়ের হাতের রান্নায় বিশেষ স্বাদ আছে। ওরে আমার পাগল জামাই রে। রানী দাঁত বের করে হেসে ছুটে ওয়াশরুমে চলে গেল। রাজ হেসে পাগলি বলে কিচেনের দিকে হাঁটা শুরু করে। দুজন মিলে ব্রেকফাস্ট করে নেয়। রানীর গালে দুই পাশে হাত রেখে নরম সুরে রাজ বলে, জান সাবধানে থেকো। কেন? শাহিন জেনেছে যে তার নাটক আমি ধরে ফেলেছি। আই নো এখনো চুপ থাকবে না, কিছু তো একটা করবেই। তোমাকে নিয়ে আমার চিন্তা। ভেবেছিলাম আন্টি আঙ্কেলের কাছে তোমায় রেখে আসবো, পরে ভেবে দেখলাম সেটা আরও রিস্ক হয়, ওনাদের ঝুঁকি বাড়বে। এই বাড়িতে আমি তোমার প্রোটেকশনে রাখবো কার্ড দিয়ে। আল্লাহর রহমতে কিছু হবে না, চিন্তা করো না। রাজ কথা শেষ করে চুমু খায়। সাবধানে থাকবে, ভালো না লাগলে বা কিছু হলে সাথে সাথে আমায় কল দেবে। তুমি সাবধানে থেকো। আমার বউ আমায় তুমি করে বললো, আর আমি সাবধানে না থেকে পারি? না আসলে পাগলি, তোমার মুখে তুমি এটা বড্ড শোভা পায়। রাজ মুচকি হাসে।
রাজ আরেকটা চুমু দিয়ে সাবধানে থেকে প্রেয়সী বলিয়ে চলে যায়। রানী এত বড় বাসায় একা বসে আছে, ভয়ও লাগছে তার। কি করবে না করবে ভেবে পায় না। বুকের ভেতর এক অজানা আতঙ্ক কাজ করছে। রাজ কি বলল? শাহিন যদি এমন কিছু হয় তবে? ভেবেই রানীর ভেতরাত্মা শুকিয়ে চৌচির হয়ে উঠেছে। রানী এত বড় বাড়িতে একা এদিক ওদিক যাচ্ছে। উপর থেকে নিচের দিকে তাকিয়ে সে দেখতে পায় অনেকগুলো গার্ড বাড়ি ঘিরে রেখেছে। তার সেফটির জন্য রাজ এমন অবস্থা নিয়েছে। রানী মুচকি হাসে রাজের ভালোবাসাময় দায়িত্ব দেখে। দুপুর তখন 1টার উপরে। আমেনা আজি রান্নাঘরে কাজ করছে। রানী সোফায় বসে কার্টুন দেখছে। হঠাৎ রানী অনুভব করলো কেউ একজন পিছন থেকে তার মুখ চেপে ধরেছে। রাজ হলে তো তাকে এত কষ্ট দিয়ে মুখে চাপ দিয়ে ধরতো না। সে তো আলতোভাবে রানীকে ধরবে, যেন ব্যথা না লাগে। তাছাড়া রাজের ছোঁয়া সে অনুভব করতে পারে। রানী খুব কষ্ট হচ্ছে, চিৎকার দিতেও পারছে না। দমটা তার আটকে আসছে। চোখগুলো ঝাপসা দেখতে শুরু করেছে। ঝাপসা চোখে দেখতে পাচ্ছে আমেনা আন্টি হয়তো চিৎকার দিয়ে তার দিকে এগিয়ে আসছে। রানীর আর অবশিষ্ট শক্তি ছিল না। পিটপিট করে চোখের পাতা সে নিমেষেই বন্ধ করে নিল। তারপর বাকিটা আর তার মনে নেই রানীর। রাজ অফিসে একটার পর একটা মিটিং শেষ করে নিজের রুমে এসে চেয়ারে গা এলিয়ে দিল। এমন সময় তার ম্যানেজার এলো ফাইল নিয়ে। ইম্পর্টেন্ট ফাইল, তাই সে দেখতে লাগলো। কাজের প্রতি রাজ পারফেক্ট। অদম্য সাহস আর মনোবল দিয়ে সে কাজ করে। ফোন বাজলে রাজ ফাইলের দিকে মুখ দিয়ে ফোন রিসিভ করে। কিরে গ্যাংস্টার? ওপাশের কণ্ঠ শুনে রাজের রাগ উঠে যায়। তার বুঝতে সময় লাগলো না এটা শাহিনের কণ্ঠ। তুই তুই আমায় কেন কল করেছিস? এত কিছুর পরেও নিজেকে আরে ওয়েট মাই ব্রাদার, গলাটা তো উঁচু করো, গলা নামিয়ে কথা বলো। তুই কেন আমায় কল? তোমার দুনিয়া আমার কাছে। ইয়েস, তোর জান পাখি এখন আমার খাঁচায় বন্দি। রাজ এমন একটা কথা শুনে কি বলবে ভেবে পায় না। হৃৎপিণ্ড তার কাজ করা যেন বন্ধ করে দিয়েছে। মুহূর্তেই তার পৃথিবী আধার কালো হয়ে গেল। যেটা ভয় পেয়েছিল সেটাই হলো। নিজেকে নিয়ে সে কখনোই চিন্তিত বা ভয় থাকে না। তার সব ভয়, সব চিন্তা শুধু রানীকে নিয়ে। রানী যে তার গোটা দুনিয়া। রাজের কথা জুড়ে আসছে, মুখ দিয়ে কি বলবে তাও ভেবে পাচ্ছে না। পায়ের নিচে থেকে তার মাটি যেন সরে যাচ্ছে আস্তে আস্তে। জুড়িয়ে যাওয়া গলায় রাজ বলল, তা দেখ শাহিন, ওকে তুই ছেড়ে দে। ওর সাথে তোর কোনো শত্রুতা নাই, ওকে ছেড়ে দে। এই প্রথম জানিস, এই প্রথম তোর গলায় আমি ভয় শুনতে পেলাম। কি যে শান্তি লাগছে আমার, কি বলবো তোকে। তোর কণ্ঠে ভয়, কি ভাবা সম্ভব? আমার এখনো বিশ্বাস হচ্ছে না জানিস। দেখ তুই রানীকে ছেড়ে দে। কুল, এত তাড়া কিসের? সবে তো শুরু। মাত্র তোর জান পাখিকে আমার কাছে আনলাম, আরো তো কত কি বাকি। মানে? গলা নামিয়ে, কান টানলে মাথা আসে। যেই অ্যাড্রেস দিচ্ছি তাড়াতাড়ি চলে আয়, তোকে আমার খুব দরকার। বেশ কিছুদিন হয়ে গেল তোর সাথে সামনাসামনি কথা হয় না আমার। চলে আয়, আর ভুলেও পুলিশ নিয়ে আসিস না, তাহলে কিন্তু তোর দুনিয়া কাল হয়ে যাবে। মানে তোর রানীকে। শাহিন না শাহিন না, তুই রানীকে কিচ্ছু করবি না। আমি আসি, রানীকে কিছু রাজের কথা শেষ হতে না হতেই ওপাশ থেকে লাইট কেটে যায়। রাজের দিশেহারা হয়ে যায়। কি করবে তার মাথা কাজ করছিল না, শুধু ছটফট করছিল। রানীকে ঘিরে সে বেঁচে আছে। রাজ আর ভেবে সময় নষ্ট না করে বেরিয়ে পড়ে। শাহিনের মেসেজ করা অ্যাড্রেসের দিকে ছন্ন ছাড়া হয়ে গাড়ি চালাতে লাগে। এই মুহূর্তে সে এক দিশেহারা উন্মাদ। রাজ দ্রুত সে অ্যাড্রেস অনুযায়ী চলে যায়। একটা নিরিবিলি জায়গা, আশেপাশে অনেক গাছ, পুরনো এক বাড়ি। সামনে রাজ তাড়াতাড়ি করে ব্রেক কষে। দরজার সামনে দুজন রাজকে চেক করলো, তারপর ভেতরে পাঠিয়ে দিল। রাজ দৌড়ে ভেতরে চলে যায়। শাহিন তখন বসে বসে ভিলেন হাসি হাসছিল। রানীর হাত পা বাঁধা, মুখের মাঝে কাপড় পেঁচিয়ে রেখেছে। কান্না করার কারণে মেয়েটার চোখের নিচে একটু সময় কালো দাগ পড়ে গেছে। চোখগুলো লাল আর ফোলা, মনে হয় ভয়ে কেঁদেছে। রাজকে দেখে রানী হাত পা বাঁধা অবস্থায় চেয়ার থেকে ওঠার চেষ্টা করছে। আর বৃথা কথা বলার। রানীর অবস্থা দেখে রাজের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। ভিতরে পরপর চুরি আঘাত করার মতো কষ্ট হচ্ছে। তোলপাড় শুরু হয়ে গেল তার মাঝে। রানীর জন্য ভেতর থেকে শুধু হাহাকার আসছে তার। আরে পাখি, এত ফরফর করছো কেন? তোমার জানের স্বামী তো সবে এলো, আগে ওকে একটু বিশ্রাম করতে দাও। শাহিনের কথায় রাজের খুব রাগ হয়, হাত মুষ্টি করে নেয়।
দেখ শাহিন, তোর যা করার আমার সাথে কর, প্লিজ ওকে ছেড়ে দে, পাশে পৌঁছে দিয়ে আয়। বাসায়? তোকে ভয় পেতে দেখে না আমার খুব ভালো লাগছে জানিস। এত বছরও তোর চোখে একদিন ভয়ের কণা পর্যন্ত, তোর চোখে আছে শুধু ভয় আর ভয়, মুখেও জড়তা। হা হা হা। দেখ শাহিন, আমি তোর কাছে রিকোয়েস্ট করছি, তোর যা ইচ্ছা আমার সাথে কর, মার ধর যা ইচ্ছা কর, শুধু রানীকে ছেড়ে দে, সেফলি ওকে বাসায় পৌঁছে দে। আরে তারা না, তোর বউয়ের সাথে কিছু একটা করতে দে। এবার রাজ রাগে ফেটে যায়। শাহিরের দিকে তেড়ে আসতে চাইলে শাহির বাধা দেয়। রানী এখন ভয়ে আরো কাঁদতে থাকে। রাজের দিকে অসহায় দৃষ্টি দেয়। রানীর এই চাহনি রাজের ভেতর পুড়ে ছাই করে দিচ্ছে। কি করবে বুঝে উঠতে পারছে না। এই মুহূর্তে তার দুনিয়ার সবচেয়ে অসহায় লাগছে। এমন ভুল ভুলেও করিস না, ভুলে যাস না তোর রানীর জান পাখি কিন্তু আমার হাতের মুঠোয় শুধু একটা। শাহির গান তাক করে রানীর মাথায়। ভয়ে রানীর ভেতরটা কেঁপে ওঠে, চোখ বন্ধ করে নেয়। না শাহিন না, এমন কিছুই করবি না তুই, প্লিজ তোর কাছে রিকোয়েস্ট করছি, রানীর কিচ্ছু করিস না, ওকে ছেড়ে দে তুই। ছেড়ে দিব? শাহিন, ওর সাথে তোর কোনো শত্রুতা নেই, যা আছে আমার সাথে, তাহলে ওর সাথে। ও তো তোর দুনিয়া, তোর পরাণ পাখি। ওকে কষ্ট দিলে তো তুই কষ্ট পাবে। তোর জানটা যে ওর ভিতর, ওকে শেষ করে দিলেই তুই শেষ হয়ে যাবে। রাজ কিছু বলে না, নিজেকে একটু সান্ত্বনা দিচ্ছে, নিজেকে ঠিক করে নিচ্ছে। এখন তার রাগ বা মাথা গরম করলে চলবে না, তার একটু ভুলে মারাত্মক কিছু ঘটে যাবে। ঠান্ডা মাথায় সবটা সামলে নিতে হবে। রাজ আর চোখে তার ঘড়ির দিকে তাকায়। এখনো 10 মিনিট বাকি আছে। শাহিনকে এই সময়টা কথার মাঝে ব্যস্ত রাখতে হবে। রানীকে সেভ করে যা করার করতে হবে। এর আগে কিছুই করা যাবে না। রাজ শান্ত কণ্ঠে শাহিনকে বলল। দেখ তুই কি চাস আমার সেটা বল। শাহিন তাচ্ছিল্য সুরে বলে, কি চাই? আমার এখন বলছিস কি চাই? কেন এখন তুই বিপদে পড়েছিস, অসহায় হয়ে গিয়েছিস? হাতে কাদায় পড়লে চামচিকাও লাথি মারে, এটা শুনেছিস তো? কি বলতে চাচ্ছিস তুই? আমি কিচ্ছু বলতে চাইছি না। আচ্ছা তুই তোর গার্লফ্রেন্ডকে তো ভালোবাসিস তাই না? জানিস ও কোথায় আছে? শাহিন ভ্রু কুচকে তার দিকে তাকায়, বলে, কোথায় আছে? ও এখন আমার কাছে বন্দি হয়ে আছে। ওকে বাদ দে, চল তুই রানীকে ছেড়ে দে, আমি তোরিকে। কি বলিস? কিরে শাহিন, ভাবছিস নাকি? তারিকে আমি ভালোবাসি ঠিকই, কিন্তু এখন ওর থেকে আমার দরকার আর প্রয়োজন প্রতিশোধের। আমি ওকে নিয়ে এখন ভাবছি না। জানতাম আমি এমনটাই বলবি। আরে তুই তো মেরুদণ্ডহীন পুরুষ, ভালোবাসতেই পারিস না, কাপুরুষের মতো অন্যকে হাতিয়ার বানিয়ে আমার সাথে লড়তে আসছিস। রাজ বেশ বুঝতে পারছে তার কথায় শাহিন রেগে যাচ্ছে। সেটাই চাইছিল। রানী নির্বাক হয়ে শুধু দুজনকে দেখছে। রাজ শাহিনের আড়ালে চোখ দিয়ে রানীকে ইশারায় আশ্বস্ত করেছে, তাই সে চুপ আছে। শাহিন রাগে আবার রানীর মাথায় জোরে শুনে বন্দুক ধরে। রাজ তড়িঘড়ি করে বলে, আরে আরে এত তাড়াতাড়ি গেম শেষ করে দিচ্ছিস, কোনো টুইস্ট ছাড়াই? সো স্যাড, তুই গেম কন্টিনিউ করতে জানিস না, অথচ গ্যাংস্টারের সাথে খেলতে চলে এলি। শাহিন এবার দূর থেকে রাজের দিকে বন্দুক ধরে। কি ভাবছিস কি তুই খুব বড় গ্যাংস্টার হয়ে গিয়েছিস? আড়াল থেকে গ্যাং নিয়ে শুধু মানুষকে সাহায্য করিস, গ্যাং চালাস বলেই তুই মস্তান বড় গ্যাংস্টার হয়ে গিয়েছিস না? আমি চাইলেই সব খেলা তোর সব পাওয়ার শেষ করে দিতে পারি। এই মেয়েটাকে মেরে তোর জান আমার হাতে, তবুও বড় বড় কথা বলছিস। আমি আজও বুঝতে পারলাম না আমার প্রতি এত রাগ, এত ক্ষোভ কেন তোর। আর কি বললি? তুই নিজেই জানিস না আমি কত বড় গ্যাংস্টার আর কত বড় গ্যাং চালাই। জানিস না তুই তোর প্রতি এত রাগ কেন আমার? নাকি ভান করছিস? ভান কম দেখা। আমার চাঁদা তোলা, আমার 2 নাম্বারের ব্যবসা, মদের কারখানা, হিরোইন তৈরির গুদাম, ইয়াবা ব্যবসা সব তুই নষ্ট করেছিস। ভালো মানুষই দেখিয়ে নিজের গ্যাংয়ের সাথে মিলে আমার সব শেষ করে দিলি। সব শেষে তুই আমায় পুলিশের কাছে দিলি। একটা বছর আমি জেলখানায় ছিলাম, সব মনে আছে আমার। আর তার প্রতিশোধটা আমি নিবই আজ, গ্যাংস্টার। রাজ আবারও ঘড়ির দিকে তাকায় আর চোখে। 10 মিনিট তো শেষ, এখনো কেন আসছে না? রাজ চুপ করে মনে মনে টাইম গুনতে লাগলো। তারা যে রুমটায় আছে সেখানে তারা 4 জন ছাড়া কেউ নেই। রাজ, রানী, শাহিন আর একটা তার সাথে থাকা চামচা দাঁড়িয়েছিল। বাকিরা বাহিরে পাহারা দিচ্ছিল। রাজকে বিশ্বাস করা যায় না, সব করতে পারে ও। শাহিন বকবক করছিল। এমন সময় তার গ্যাংয়ের লোক এসে রুমে ঢুকে গেল। শাহিন তাদের দিকে তাকিয়ে বুঝার আগে রাজ দৌড়ে গিয়ে লাথি মেরে তার হাতে থাকা বন্দুকটা ফেলে দেয় মাটিতে। সাথে সাথে রাজ নিজের বাঁ হাত দিয়ে শাহিনের 2 হাত পেছন দিকে পেঁচিয়ে নেয়
আর ডান হাত রাখে গলা পেঁচিয়ে। শাহিন নড়ার শক্তিটাও পাচ্ছে না। দুই হাত রাজ পেছন থেকে পেঁচিয়ে রাখার কারণে তার দম নিতেও কষ্ট হচ্ছে। তুই কি ভেবেছিস রাজ এত কাঁচা চাল চালবে খেলায়? আমি তোর মতো কাঁচা খেলোয়াড় না, গ্যাংস্টার। তোর মতো মশা আমার কাছে কিছুই না। নিহাত রানীকে আটকে রেখেছিল, তাই তোর সাথে গেমের মাথায় যেতে একটু সময় নিয়েছি। না হলে তোর মতো মশাকে রাজ কখনোই হাতের থাপ্পড় দিয়ে পিষে দিত। রাজ ছাড় আমায়। ছাড়বো তোকে? রানীকে ছেড়েছিলি তুই? রাজ রাস্তায় আসার সময় তার গ্যাংকে কল দিয়েছিল। কয়েকজন মিলে সেই ঠিকানায় আসতে বলেছিল, কিন্তু এখন সে দেখতে পাচ্ছে তারা পুরো গ্যাং চলে এসেছে। মানুষগুলো তাকে বড্ড ভালোবাসে, ভালোবাসবে বাই না কেন। তারা তো কোনো খারাপ কাজ করে না, বরং তার বিরুদ্ধে যায়। রাজ বলে রেখেছিল কিভাবে কি করতে হবে। আস্তে আস্তে কোনো শব্দ ছাড়া এক একটাকে সরাতে হবে। আর কয়েকজন তো টাকার কাছেই কাবু ছিল। বস হলে রানীর কিছু করে ফেলবে শাহিন। রাজ চোখের ইশারায় বুঝল রানীর বাঁধন খুলে দিতে। কিছু লোক এসে রানীর হাতের বাঁধন খুলে দেয়, বাকিটা রানী নিজেই করেছে। রাজ রানীর দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করে এখান থেকে চলে যাওয়ার জন্য। রানী কান্নারত অবস্থায় মাথা দিয়ে না করে। এবার রাজ অনেক রাগী, লাল লাল চোখ দিয়ে রানীর দিকে তাকায়। রাজের চোখ দেখে রানী ভয় পায়, যার ফলে সে দরজা দিয়ে বের হয়ে যায়। শুরু হয় তুমুল মারামারি। শাহিনকে এলোপাথারি মারছে রাজ। তোর কলেজা কত বড়, তুই আমার জানে হাত দিলি। তোর সাহস দেখে অবাক না হয়ে পারছে না। আমি বলেছিলাম তো রানীকে ছেড়ে দিতে, কিন্তু তুই মজা নিয়েছিলি না আমার সাথে। রানীকে আটকে রেখে ভেবেছিলে আমাকে শেষ করবি। তোর কলেজাটা কত বড় আমি দেখতে চাই। তুই আমার বাড়ি গিয়ে আমার বুকে তুলে আনলি। রাজ কথাগুলো বলছে আর শাহিনকে ইচ্ছে মতো মারধর করছে। এক পর্যায়ে দেখা গেল শাহিনের অবস্থা খারাপ। আবার পুলিশও চলে এসেছে। রাজ পুলিশকে দেখে অবাক, কারণ সে তার গ্যাংকে এমন কথাই বলেনি। রাজ তবু মারছে শাহিনকে, কথা বলার সুযোগ দিচ্ছে না। রাগে শুধু হাত চালাচ্ছে। বস থামেন, পুলিশ এসেছে। আর সরি, আপনাকে না বলে আমরা এটা করেছি। তিয়াসের কথায় রাজ কর্ণপাত করলো না করলো পুলিশকে ভ্রুক্ষেপ। পুলিশ আর তার লোকজন এসে রাজকে ধরে শান্ত করে আর শাহিনকে হাতের কাছে রাখে। সবাই রাজকে শান্ত হতে বলছে, কিন্তু রাজ বারবার শাহিনকে মারতে চাইছে। তার বইয়ের গায়ে হাত দিয়েছে, সাহস কত! শাহিন এই অবস্থাতেও পুলিশের কনস্টেবলকে ধাক্কা দিয়ে তার থেকে দূরে ফেলে দেয়। মাটিতে থাকা বন্দুকটা নিজের হাতে তুলে রাজের দিকে তাক করে। সবাই চুপ। পুলিশ, রাজের গ্যাং, রাজ নিজেও স্তব্ধ হয়ে আছে। হ্যাঁ, বন্দুক নামা। তুই কি ভেবেছিস আমি জেলে যাব আর তুই দুনিয়াতে বেঁচে থাকবি? মা, রাজ শাহিন তা হতে দিবে না। বন্দুক রাখ, দেখ এখানে পুলিশ আছে। কিছু পুলিশ শাহিনের দিকে বন্দুক ধরে রেখেছে, সুযোগের অপেক্ষা করছে। ঝোপ বুঝে কূপ। শাহিন একবার রাজের দিকে বন্দুক নেয়, তো আবার যে এগিয়ে আসতে চায় তার দিকে। গুড বাই গ্যাংস্টার রাজ চৌধুরী। শাহিন কথাটা বলে দম নেয়, সাথে সাথে দুইটা গুলির আওয়াজ হয়। সবকিছু নীরব নিস্তব্ধ হয়ে উঠে মুহূর্তেই। রানী দরজার পাশে দাঁড়িয়ে গুলির আওয়াজে চিৎকার দিয়ে ওঠে। দৌড়ে ভেতরে গিয়ে আরেকটা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যায়। গুলি দুইটা শাহিন আর রাজের লেগেছিল। শাহিনকে পুলিশের একজন হাতে গুলি করেছিল যাতে বন্দুকটা ফেলে দেয়, আর রাজ বেঁচে যায়। কিন্তু শাহিন নিজের হাতে গুলি খাওয়ার পর হাত নিজের কন্ট্রোলের বাহিরে যাওয়ায় তার হাতে থাকা বন্দুক থেকে গুলি বের হয়ে যায়, যা রাজের হাতের বাহুতে লাগে। সাথে সাথে কলকলিয়ে গরম রক্ত ঝরতে থাকে। রানী রাজের হাতের অবস্থা থেকে জ্ঞান হারায়। রাজ চোখ মুখ খিচে কোন রকম ডান হাতে রানীকে ধরে নিজের সাথে আঁকড়ে নেয়। ইশারা দিয়ে পানি আনতে বললে রাজ রানী মুখে পানি ছিটিয়ে দেয়। রানী মিটমিট চোখে রাজের দিকে তাকায়। রাজের হাতের অবস্থা থেকে রানী চিৎকার করে কাঁদতে থাকে। রাজ আর নিজের মধ্যে থাকতে পারে না, ঢলে পড়ে যায়। সবাই ধরাধরি করে গাড়ি নিয়ে বের হয়। রানীর কোলে রাজ শুয়ে আছে, চোখ তার বন্ধ, হাত দিয়ে অঝরে রক্ত পড়ছে। রাজের কোট ভিজিয়ে গেছে, সাথে রানীর জামাও। অনেক রক্তক্ষরণ হচ্ছে। রাজকে বুকের সাথে চেপে ধরে রানী কান্না করতে থাকে। বেশ কিছু সময় যাওয়ার পর রাজ আবার টিপটিপ করে চোখ নিয়ে রানীর দিকে তাকায়। নিজের রক্তাক্ত হাতটা রানীর হাতের সাথে মিশিয়ে নেয়। চোখ দিয়ে পানি ছেড়ে ক্ষীরস্বরে বলতে লাগলো, রানী, কিছু হবে না তোমার, তুমি ঠিক হয়ে যাবে, আর একটু সময়। রানী তোমায় খুব ভালোবাসি। রানীর বুক ছিঁড়ে কান্না আসছে। আমি যদি বেঁচে না থাকি তবু তোমার কোনো রকম কষ্ট হবে না। আমার লোকগুলো তোমার ভালো থাকার ব্যবস্থা করে দেবে। চুপ,
একদম চুপ তুমি, একটা কথাও বলবে না। আমার শুধু তোমাকে চাই, শুধু তোমাকে। তোমাকে চাই মানে চাই। আমার জন্যে তুমি সুস্থ হবে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। প্লিজ জান, এমন বলো না। ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি রানী। রাজ আবার চোখের পাতা বুজে নেয়। রানী গলা ফাটিয়ে কান্না করছে। রাজকে বুকের সাথে ধরে শুধু কান্না করছে আর মনে মনে আল্লাহকে ডাকছে। তার একটু পর হসপিটালের সামনে গাড়ি থামে। রাজের লোকজন আবার তাকে ধরে ভেতরে নিয়ে যায়। ডাক্তার দেখিয়ে বলে, ও মাই গড, ইমিডিয়েটলি ওনাকে ওটিতে নিতে হবে। শরীর থেকে অনেক রক্ত চলে গিয়েছে, তাড়াতাড়ি করুন, হ্যারি আপ। ডাক্তার রাজকে নিয়ে ভেতরে চলে যাচ্ছিল। রানী মনে হচ্ছিল তার বুক ছিঁড়ে কেউ তার জানটা নিয়ে যাচ্ছে। রাজের হাতটা শক্ত করে ধরেছিল। আস্তে আস্তে রাজকে তারা নিয়ে গেল। হাতের বাঁধনও ছুটে গেল। তার হাতটাও কেমন ঠান্ডা হয়ে আসছিল। রানীর বুকের ভেতর ঝড় বইতে লাগলো। অজানা ঝড়ের ভয়। এই ভয়ে বোধহয় তাকে তোলপাড় করে দিবে, ছন্ন ছাড়া হয়ে যাবে না তো। রানী ওটির সামনে বসে কান্না করছে আর মনে মনে দোয়া পড়ছে। প্রায় 1 ঘন্টা পর একজন ভেতর থেকে এলো। ওটির সামনে তখন ভিড়। রাজের গ্যাংয়ের সব ছেলে সেখানে দাঁড়িয়ে আছে। ডাক্তার ইসি বলল, ওনার বাড়ির লোককে এখানে? ডাক্তারের কথায় সবাই তার দিকে চলে যায়। ডাক্তারকে ঘিরে রেখেছে। সবাই অনেক প্রশ্ন করছে রাজ কেমন আছে, কি হলো, ঠিক আছে কিনা। ডাক্তারের ধমকে সবাই চুপ হয়ে গেল। রানী ডাক্তারের সামনে যায়। আমি ওনার ওয়াইফ। কি হয়েছে আমায় বলুন, কেমন আছে ও? দেখুন, আপনি যত তাড়াতাড়ি সম্ভব 2 ব্যাগ এবি পজিটিভ রক্তের ব্যবস্থা করুন। আধা ঘন্টার মধ্যে নিয়ে আসুন প্লিজ, না হলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। যা করার তাড়াতাড়ি করুন। ডাক্তার আবার ভেতরে চলে গেল। রানী ধপ করে বসে চিৎকার করে কান্না করছে। তার রক্তের সাথে রাজের রক্তের মিল নেই, না হলে নিজের সমস্ত রক্ত দিয়ে রাজকে বাঁচাতো রানী। রানীর চিৎকারে যেন হাসপাতালকে কাঁপিয়ে তুলছে। হাওয়া করে বাচ্চাদের মতো কান্না করেই চলেছে মেয়েটা। ম্যাম, আপনি চিন্তা করবেন না, কান্না থামান। ম্যাম, আমরা আছি তো, চিন্তা নেই। আমরা কিছু একটা করছি ম্যাম, আপনি ভেঙে পড়বেন না। বসকে আমাদের জীবন দিয়েও সুস্থ করবো ইনশাল্লাহ। আপনি কাঁদবেন না ম্যাম, আল্লাহর কাছে দোয়া করুন, আমরা আসছি। এক একজন এক এক কথা বলে রানীকে সান্ত্বনা দিচ্ছে। রানী কান্নায় ভেঙে পড়ে। রাজের গ্যাংয়ের বেশিরভাগ লোক এখন নেই, রক্তের সন্ধানে চলে গেছে। কিছু লোক হাসপাতালে আছে, তবে ফোন দিয়ে নানান জায়গায় রক্তের জন্য যোগাযোগ করছে। রানী খুব অসহায়, তার কিছুই করার নেই। জন্ম মৃত্যু তো আল্লাহর হাতে, এখানে কারোর কিছু করার থাকে না। আল্লাহ যাকে পছন্দ করে তাকেই নিয়ে যায়। রানী এখন আল্লাহর নাম নেওয়া ছাড়া আর কিছু করার নেই। কান্না করছে, দোয়া পড়ছে আর আল্লাহর কাছে সাহায্য চাইছে। তার ভালোবাসা তার স্বামী যেন ঠিক হয়ে যায়। 30 মিনিট হওয়ার পর পর রাজের গ্যাংয়ের লোক 3 ব্যাগ রক্ত আনে। ডাক্তার সাথে সাথে তা নিয়ে ওটিতে ঢুকে যায়। ম্যাম, আপনি চিন্তা করবেন না, ইনশাল্লাহ বস ঠিক হয়ে যাবে। বস কখনো কারো ক্ষতি করে নাই, ওনার কোনো ক্ষতি আল্লাহ করবে না। আমাদের সবার এত ভালোবাসা মিথ্যে হতে পারে না। আমাদের দোয়া নিশ্চয়ই আল্লাহ শুনবে। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। ওদের কথাগুলো যেন রানীর মনকে একটু শক্ত করেছে। আর দোয়া করছে রাজের জন্য। তার আরো আধা ঘন্টা পর ডাক্তার বের হলো ওটি থেকে। আল্লাহর রহমতে উনি এখন সুস্থ আছেন। আল্লাহর অশেষ কৃপা। রক্ত চলছে, আরও কিছুক্ষণ পর কেবিনে দেওয়া হবে, বাকিটা আল্লাহর ইচ্ছা। ডাক্তার চলে যায়। সবাই স্বস্তির নিঃশ্বাস নেয়। রানী হাজারবার কোটিবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় জানালেন। বেশ কিছু সময় যাওয়ার পর রাজকে কেবিনে দেওয়া হয়। রাজের হাতটা রানী শক্ত করে ধরে রেখেছে। রাজ ঘুমাচ্ছে। একে একে সবাই তার গ্যাংস্টারকে দেখে যাচ্ছে। সারা রাত রাজ আর ঘুম থেকে ওঠেনি, চোখ মেলে তাকায়ওনি। রানী সারা রাত রাজের পাশে বসেছিল। রাজের হাতটা খুব শক্ত করে ধরে রেখেছিল তার অর্ধাঙ্গিনী। সকালে রাজ মিটমিট করে তাকাতে বুকে ভারী কিছু অনুভব করে। ভালো করে তাকিয়ে দেখে রানী তার বুকে ঘুমিয়ে আছে। রাজ মুচকি হেসে রানীর মাথায় চুমু খায়। মাথায় হাত বুলিয়ে দিলে রানীর ঘুম হালকা হয়ে যায়। ধরফড়িয়ে রাজের বুক থেকে ওঠে। তুমি ঠিক আছো? আসলে কখন ঘুমিয়ে গিয়েছি। রানীর কথা শেষ করার আগে রাজ আবার তাকে এক হাতে বুকের সাথে মিশিয়ে দেয়। রানীও মুচকি হেসে রাজের বুকের সাথে লেগে থাকে। রাজ রানীর মাথায় হাত বুলিয়ে দেয়। পাগলি, খুব ভালোবাসি তোমায়। সারা রাত ঘুমাওনি বুঝি? স্বামীর এই অবস্থা থাকলে কোনো বউ ঘুমাতে পারে না।
আচ্ছা, পিচ্ছি বউ। তুমি থাকো, আমি তোমার গ্যাংয়ের লোককে জানাই তাদের গ্যাংস্টার চোখ মেলেছে। ওরা কি হাসপাতালে? ওরা সারা রাত সবাই এখানেই ছিল, ইনফ্যাক্ট শুরু থেকেই ছিল। সবাই তোমার কেবিনের সামনে আছে হয়তো। ডক্টর এত করে বলল সবাইকে কেবিনের সামনে না আসতে। কে শুনে কার কথা? বলো কি? তবে আর কি, ডক্টর 2 ব্যাগ রক্তের কথা বলেছিল তোমার, তাও আধা ঘন্টার মাঝে। তোমার লোকজন তার আগেই 3 ব্যাগ নিয়ে এসেছে। ওদের ডাকো। রানী সবাইকে গিয়ে বলতে পিঁপড়ের মতো হুড়মুড়িয়ে পড়ে রাজের দিকে। সবাই একসাথে রাজের বেডের কাছে চলে যায়। এমন অবস্থাতেও রাজকে সবাই জড়িয়ে ধরে চোখের পানি ফেলে। ওদের এই ভালোবাসা দেখে রাজ নিজেও ঠিক থাকতে পারে না, আবেগপ্রবণ হয়ে কান্না করে দেয়। রাজকে 3 দিন হাসপাতালে রাখা হয়। তারপর রানী রাজ আর সবাইকে নিয়ে বাসায় চলে যায়। 1 সপ্তাহের মতো রানী নিজের সবটা দিয়ে রাজের যত্ন করে। রাজও সুস্থ হয়ে ওঠে। এর মাঝে রানীর বাবা মা এসে রাজকে দেখে যায়। রাজ রানী সাইরোড এক হোটেলের বেলকনিতে বসে আছে। বেড়াতে এসেছে এখানে রানীকে নিয়ে। বউকে নিয়ে সফর দেওয়া তো সুন্নত। আমার বিশ্বনবীও ওনার স্ত্রীদের নিয়ে বিভিন্ন দেশে সফর দিতেন। দুজনেই বেলকনিতে বসে আছে। ডিভাইনের ওপর আধার শোয়া রাজকে ঘেঁষে রানীও বসে আছে। আকাশের দিকে তাকিয়ে তারা মুগ্ধ হচ্ছে। নীরবে তারা তারাদের সাথে যেন কথা বলছে। দুজনই চুপ। সামনে কফি রাখা। 1 কাপ কফি। রাজ সেই কফি হাতে তুলে নেয়, কফির মগে চুমুক দেয়। রানীর কোমর টেনে আরো কাছে নিয়ে আসে। কফির মগ তার দিকে এগিয়ে দেয়। রানী মুচকি হেসে তা গ্রহণ করে, কারণ এটা রাজের অভ্যাস। 1 কাপ কফিতে সে যেন রানীকে খুঁজে পেতে চায়। রাজ উঠে বসে। রানীর গায়ে চাদরের মাঝে সেও ঢুকে পড়ে। মুচকি হেসে রানীকে নিজে উষ্ণ উবে নিয়ে আসে। রানীও মুচকি হেসে রাজের বুকে মাথা রাখে। হিমশীতল বাতাস বইছে চারিদিকে। হোটেলের লাইটের আলোতে চারপাশের প্রকৃতি আবছা দেখা যাচ্ছে। দুজনে তাকিয়ে আছে তার দিকে। হঠাৎ রানীর কানের পাশে হাত গুজে দিয়ে রানীকে টেনে আনে। রানীর ঠোঁটে নিজের ঠোঁট স্পর্শ করে। গভীর চুম্বনে তলিয়ে যায়। রাজ রানীকে ছেড়ে মুচকি হাসে। রানীও এক মারাত্মক রকম লজ্জায় হাসি হাসে। লজ্জাপরের ওই লজ্জাময় রঙিন হাসিটা ভীষণ ভালোবাসি। ওই হাসি আমার দুনিয়া আলোকিত করে তুলেছে। ভালোবাসি রানী। রাজ আবার কফির মগে ঠোঁট লাগায়। সেই কফি রানীর দিকে এগিয়ে দেয়। 1 কাপ কফিতে দুজনকে খুঁজে পাওয়ার আপ্রাণ চেষ্টা চালায়।